আজ আমাদের আলোচনার বিষয় 1855 সালের সাঁওতাল বিদ্রোহ। আজ আমরা দেখব কিভাবে এই সরল সাদাসিধে সাঁওতালরা বিদ্রোহের পথ অবলম্বন করছে, তাদের ওপর কতটা পরিমাণ অত্যাচার হয়েছিল যে তাদের বিদ্রোহের পথ অবলম্বন করতে হয়েছিল। তৎকালীন মহাজন, আড়তদার, পুলিশ, মিশনারি এবং ব্রিটিশ অফিসারেরা কিভাবে এই উপজাতি সাঁওতালদের ওপর অত্যাচার চালাতো, কিভাবে তাদেরকে ঠকানো হতো, কিভাবে এই উপজাতিদের নারীদের ওপর নির্যাতন চালানো হতো, সেই সকল বিষয়গুলি আজ আমরা আলোচনা করব। এছাড়াও আজ আমরা দেখব এই বিদ্রোহ কতটা ধ্বংসাত্মক রূপ নিয়েছিল, কিভাবে এই নিরীহ সাঁওতাল উপজাতিরা নানান মিশনারি, সরকারি কার্যালয়, জমিদারি নিবাস প্রভৃতি স্থানগুলিকে ধ্বংস করে দিয়েছিল এবং কিভাবে এই বিদ্রোহের সমাপ্তি হয়। আজ আমরা সেই সকল বিষয়গুলি বিস্তারিতভাবে আলোচনার চেষ্টা করব। তাহলে এবার শীঘ্রই শুরু করে নেওয়া যাক আজকের আমাদের বিস্তারিত আলোচনা। সাঁওতাল বিদ্রোহ, 1855 সালের সাঁওতাল বিদ্রোহ। এই সাঁওতালেরা ছিল খুবই পরিশ্রমী, সরল, কৃষিজীবী উপজাতি বা আদিবাসী শ্রেণীর মানুষ। এরা ভগলপুর ও রাজমহলের মধ্যভাগে দামনিকো নামক অঞ্চলে বসবাস করত। পরে এরা অবশ্য প্রধানত বাঁকুড়া, মেদিনীপুর, বীরভূম, মানভূম, ছোটনাগপুর প্রভৃতি অঞ্চলের দিকে ছড়িয়ে পড়তে থাকে। কিন্তু অন্যদিকে এই ব্রিটিশ ক্ষমতা বৃদ্ধির সাথে সাথে এই সাঁওতাল উপজাতিদের ওপরও চাপ বৃদ্ধি পায়। এর কারণ কি? ব্রিটিশ ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। তৎকালীন সময় যদি দেখো 1855 ব্রিটিশ ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে, আর এই ব্রিটিশরা কি করত? সকল মানুষের ওপর অত্যাচার করত। আর নিশ্চয়ই এই উপজাতি সাঁওতালেরা তার থেকে আলাদা থাকবে না। এই অত্যাচারের মধ্যে উপজাতি সাঁওতালেরাও পড়তো, তাদের ওপরও অত্যাচার করা হতো। এবং এই উপজাতি সাঁওতালদের শুরু হয় জমি হারানোর খেলা। তারা তাদের জমি হারাতে হারাতে পশ্চিম দিকে সরতে থাকে এবং সেখানেই তাদের নতুন বসতি গড়ে তুলতে থাকে। তাহলে কি হচ্ছে? এই উপজাতিদের জমি কেড়ে নেওয়া হচ্ছে এবং জমি কেড়ে নেওয়ার ফলে চাষাবাস করেই তো তারা খেত, তো তারা পশ্চিম দিকে সরতে থাকছে এবং এই পশ্চিম দিকে সরতে সরতে তারা একটি জায়গায় তাদের বসতি স্থাপন করে এবং সেই অঞ্চলটিকে তারা দামনিকো নামে সম্বোধন করতে থাকে। অর্থাৎ সেই জায়গাটির নাম দেয় তারা দামনিকো। 1851 সাল নাগাদ এই দামনিকো অঞ্চলে 1437টি সাঁওতাল গ্রাম ছিল এবং প্রায় 82,715 জন সাঁওতাল আদিবাসী সেখানে বসবাস করত। তাহলে কি দেখলাম আমরা এতক্ষণ? একটি উপজাতি তাদের বাসভূমি কেড়ে নেওয়ার ফলে তারা আস্তে আস্তে পশ্চিম দিকে সরতে থাকছে এবং একটি জায়গায় গিয়ে তারা তাদের বসতি স্থাপন করছে এবং সেই জায়গাটির নাম দেয় তারা দামনিকো। আর সেখানে বহু সাঁওতাল উপজাতি বসবাস করছে। কিন্তু 1855 খ্রিস্টাব্দ নাগাদ এই সাঁওতালেরা ডিকু বা বহিরাগতদের বিতাড়িত করতে সংকল্পবদ্ধ হন এবং ব্রিটিশ শাসনের ধ্বংস সাধনে তারা প্রবৃত্ত হন। তাহলে কি হচ্ছে? ডিকু কারা? এই সাঁওতালেরা বহিরাগতদের বলতো ডিকু। 1855 সালে তারা কি করছে? এই বহিরাগতদের বিতাড়িত করছে এবং ব্রিটিশ শাসনকে ধ্বংস করতে হবে বলে তারা সংকল্পবদ্ধ হচ্ছে। কিন্তু কেন তারা এরম করলো? কেন তারা বহিরাগতদের তাড়িয়ে দিল? কেন তারা ব্রিটিশ শাসনকে ধ্বংস করার সংকল্প নিচ্ছে? এবার আমরা সেই কারণগুলি দেখে নেব। আর প্রথমত যেই কারণটিকে বলা যায় সেটি হলো কঠোর পরিশ্রমী এই সাঁওতালেরা ভূমি উদ্ধার বা সংস্করণের কাজ খুবই সাফল্যের সঙ্গে করত। তারা তাদের পরিশ্রমের জেরে অনুর্বর জমিকেও উর্বর করে তুলতে পারত। কিন্তু এই উপনিবেশিক শাসক ও তার সহযোগী এদেশি জমিদাররা বেআইনিভাবে এই সাঁওতালেদের জমি দখল করে নিতে থাকে। এই দরিদ্র উপজাতি সম্প্রদায় কোনোভাবেই এই ব্রিটিশ শাসনের আঁটুনি থেকে রেহাই পাচ্ছিল না। এমনকি এই দামনিকো পরিত্যাগেও তাদের মুক্তি দেয়নি।
তাহলে কি হচ্ছে, এই সরল উপজাতি যারা সাঁওতাল তারা খুবই পরিশ্রমী ছিল। বিভিন্ন স্থানে জঙ্গল কেটে এরা চাষাবাদযোগ্য জমি স্থাপন করতে পারত। কিন্তু অন্যদিকে কি হচ্ছে, এই ব্রিটিশ অফিসার আর কিছু জমিদাররা তারা কি করছে, এই সাঁওতাল উপজাতি জঙ্গল কেটে জমি তৈরি করছে, সেখানটা চাষাবাদ যোগ্য করে তুলছে, উর্বর করে তুলছে, এবং সেইখানগুলিকে গিয়ে তারা কেড়ে নিচ্ছে এই সাঁওতাল উপজাতিদের থেকে। এমনকি সাঁওতালরা নিজেদের যে স্থানটি করেছিল দামনিকো, সেই স্থানটিও সাঁওতালদের পরিত্যাগ করতে বাধ্য করছে। আর স্বাভাবিক, এই রাগ আস্তে আস্তে হলেও মনে তো বাসা বাঁধবে, বেঁধেছিল, এবং বিদ্রোহের জন্য এটি একটি খুবই বড় কারণ ছিল। দ্বিতীয়ত যে কারণটি দেখা যায় সেটি হলো ব্রিটিশ সরকার সাঁওতালদের উপর উচ্চ ভূমিকর আরোপ করে, যা বহন করা তাদের পক্ষে দুঃসাধ্য ছিল। আর এই পরিস্থিতিকে আরো ভয়ঙ্কর করে তোলে ইজারাদার, জমিদার এবং মহাজনেরা, যাদেরকে এই সাঁওতালরা ডিকু নামে সম্বোধন করত। অর্থাৎ প্রথমেই আমরা দেখলাম যাদেরকে তাড়িয়ে দেওয়ার সংকল্প নিয়েছেন, অর্থাৎ যাদেরকে বহিরাগত বলছেন সাঁওতালেরা, তারা কারা? তারাই হলেন এই ইজারাদার, জমিদার, মহাজন প্রভৃতি মানুষেরা। ব্রিটিশ সরকারের উচ্চ রাজস্ব প্রদান করতে গিয়ে এই সাঁওতালেদের মহাজনের কাছ থেকে টাকা ধার নিতে হতো। কিন্তু একবার এই ধারের কবলে পড়লে তার থেকে আর মুক্তির রেহাই ছিল না এই উপজাতিদের। কারণ সুদের হার ছিল অস্বাভাবিক বেশি, আর তাছাড়াও অঙ্কের হিসেব খুব একটা ভালো বুঝতে পারতো না এই উপজাতিরা। আর সেই কারণে ঠকিয়ে, একবার সুদ নিলে ঠকিয়ে তাদের থেকে নানানভাবে টাকা নিয়ে নেওয়া হতো, এবং এই নিরীহ উপজাতিদের বোকা বানিয়ে এমন হিসেব দেখানো হতো যাতে তারা আর কোনোদিনই এই টাকা শোধ না করতে পারে। এই ঋণের সুযোগে মহাজনেরা তাদের জমিতে সাঁওতালেদের বেগার খাটিয়ে নিত। সুতরাং এই মহাজনেদের অধীনে এই উপজাতিরা দাসে পরিণত হচ্ছিল। আর এইভাবে সাঁওতালেদের অবনতি ঘটতে ঘটতে তারা ভূমিহীন দিনমজুরে পরিণত হয়। আর এর রাগ কি মনে জন্মবে না? তারা যতই সরল হোক, এই ক্ষোভ কি মনে জন্মাবে না? এই ক্ষোভও অনেকটা দায়ী ছিল এই বিদ্রোহের জন্য। এছাড়া আর কি কারণ ছিল দেখে নেওয়া যায়। রোজকের জীবনে এই সাঁওতালেরা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছিলেন, যা আগে তারা কখনো হয়নি। যেহেতু তারা পরিমাপের নিয়ম নীতি এবং আধুনিক বাজারের অর্থনীতির সঙ্গে খুব একটা পরিচিত ছিল না, তাই তাদের বিভিন্নভাবে ঠকানো হতো। এই সাঁওতালেরা ডিকুদের বর্বরতার নানানভাবে শিকার হতো। প্রায় তাদের মারধর করা হতো, অপমান করা হতো। তাদের নারীদের ওপর মহাজনের প্রতিনিধি, ইজারাদার, ইউরোপীয় রেলকর্মী ও অন্যান্য ইউরোপীয় কর্মীরা শারীরিক ও নানান অত্যাচার চালাতো। আর এই সকলের ক্ষোভ এই নিরীহ উপজাতিদের মনে বাসা বাঁধতে থাকে। উপনিবেশিক শাসনের ফলে সাঁওতালদের জীবনযাত্রার গুণগত মাপের দিন প্রতিদিন অবনতি ঘটতে থাকে, কারণ তারা যে প্রশাসনিক পরিকাঠামোয় অভ্যস্ত ছিল, উপনিবেশিক শাসনের ফলে তার আমূল পরিবর্তন ঘটে। এই নতুন আদালত, পুলিশ ব্যবস্থা তাদের কাছে অপরিচিত ছিল। আর অন্যদিকে নীল চাষের জন্য নীলকর সাহেবদের অত্যাচারের কোনো খামতি ছিল না। অর্থাৎ এই নিরীহ উপজাতি তারা জঙ্গলের একটি স্থান কেটে চাষাবাদযোগ্য জমি করত এবং সেখানেই থাকতো। তারা মনে করত জঙ্গল ভগবানের দান এবং সেখানে চাষাবাস করে খেত। আর স্বভাবতই তারা পুরাতন ব্যবস্থার রীতিনীতির সঙ্গে যুক্ত ছিল। তারা ট্যাক্স দিত না, এই পুলিশি অত্যাচার, আদালত এইসব বুঝতো না। কিন্তু ব্রিটিশ সরকার ভারতে আসার পর এক রেভিনিউ সিস্টেম চালু করে, এবং তোমরা সকলেই জানো যে ব্রিটিশ সরকার কিভাবে পলাশির যুদ্ধের পর থেকে শোষণ শুরু করেছিল, যার ফলে কৃষকদের অবস্থা দিন প্রতিদিন কতটা খারাপ হচ্ছিল, কিভাবে তারা অত্যাচার চালিয়েছিল। সেই অত্যাচার থেকে মুক্ত ছিল না এই সাঁওতালেরাও। এবং একটি সময় এমন আসছে এদের খুব ফেটে পড়ছে এবং বিদ্রোহের রূপ নিচ্ছে।
এছাড়াও আরও একটি কারণ ছিল, খুবই বড় কারণ ছিল, এই সাঁওতালেদের বিদ্রোহের পথ অবলম্বন করা। সাঁওতালদের ধর্মান্তরিত করার জন্য খ্রিস্টান মিশনারিদের কার্যকলাপকে সাঁওতালরা কোনোদিনই প্রশ্রয় দিতে পারেননি। অর্থাৎ তৎকালীন সময় খ্রিস্টান মিশনারিরা কি করত? বিভিন্ন স্থানে যেত, বিভিন্ন এলাকায় যেত এবং সেখানে গরিব নিরীহ মানুষেদের তারা খ্রিস্টান ধর্মে দীক্ষিত করার নানান পন্থা অবলম্বন করত। কিন্তু এই সাঁওতাল উপজাতিরা সেই খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে পারেনি। তারা উপলব্ধি করছিল তাদের ধর্ম থেকে ধর্মান্তরিত করার চেষ্টা এই ব্রিটিশ সরকার করছে, আর সেটিকে তারা কোনোভাবেই মেনে নিতে পারেননি। সর্বোপরি সাঁওতালরা ভবিষ্যতে একটি সুস্থ সমাজের স্বপ্ন দেখেছিল। ঈশ্বর সর্বদা তাদের পক্ষ অবলম্বন করবে, এই বিশ্বাসী সাঁওতালেদের আন্দোলনমুখী হয়ে উঠতে অনুপ্রেরণা জুগিয়েছিল। প্রথমে সাঁওতালরা মুক্তির জন্য একটি শান্তির পন্থাই অবলম্বন করতে চেয়েছিল। তারা আবেদন নিবেদনের মাধ্যমে তাদের সমস্যার সমাধান করতে চেয়েছিল, কিন্তু এই নীতি ফলপ্রসূ না হওয়ায় সাঁওতালরা বিদ্রোহের পথ অবলম্বন করতে বাধ্য হয়। 1850 সালের 30শে জুন ভাগনাডিহির সিধু ও কানুর নেতৃত্বে সাঁওতালেরা সংগঠিত হয় এবং 10,000-এরও অধিক সাঁওতালকে নিয়ে তারা একটি স্বাধীন সাঁওতাল রাজ্য গড়ে তোলে। তারা বিশ্বাস করত এই শুভ ও অশুভ শক্তির যুদ্ধে শুভ শক্তি সর্বদা জয় লাভ করবে। সিধু কানু ঘোষণা করেন যে ঈশ্বরের নির্দেশ তারা পেয়েছেন। তবে একটি কথা তোমাদের বলবো, যেটি বলা হয়, সিধু আর কানু এই বিদ্রোহ যেদিনকে নেতৃত্ব দিচ্ছেন তার আগের দিন রাত্রিরে তারা স্বপ্ন দেখেন যে ভগবান এসছেন এবং এই বিদ্রোহের জন্য তাদেরকে আদেশ দিচ্ছেন। একই স্বপ্ন একই দিনে সিধু এবং কানু দেখে যে বিদ্রোহের জন্য আদেশ দিচ্ছে এবং তারপরে তারা বিদ্রোহের ঘোষণা করছে। এই কথাটি প্রচলিত আছে, আজও সাঁওতাল উপজাতিদের মধ্যে এই কথাটি প্রচলিত আছে। তাহলে কি হচ্ছে? সিধু আর কানু এখানে ঘোষণা করছেন যে ঈশ্বর তাদেরকে নির্দেশ দিয়েছে এই অশুভ শক্তি বিনাশের জন্য সাঁওতালদের বিদ্রোহ করা দরকার। হুলহুল অর্থাৎ বিদ্রোহের ঘোষণা জারি হলে সাঁওতালদের মধ্যে এক অসাধারণ উন্মাদনা ও একতা দেখা যায়। নিম্নবর্ণের হিন্দুরাও এই সাঁওতালেদের প্রতি সমর্থন জানায়। দিঘিখানার দারোগা মহেশ দত্ত সিধুকে গ্রেপ্তার করতে এলে তাকে হত্যা করা হয়। এরপর বিদ্রোহী সাঁওতালরা জমিদার মহাজনেদের গৃহে ব্যাপক লুটপাট করেন, সরকারি শাসন কেন্দ্রগুলিকে ধ্বংস করে দেন, বহু কুঠি ও নীলের ফ্যাক্টরি তারা ধ্বংস করে দেয়। এই সাঁওতালদের দমন করার জন্য ভগলপুর থেকে মেজর বারোচাকে পাঠানো হলে পীরপাইতির যুদ্ধে তিনি পরাস্ত হন। পাকুড়ের রাজ পরিবার সাঁওতাল ও কৃষকেদের শোষণের জন্য তৎকালীন সময় কুখ্যাত ছিল। সাঁওতালরা 1855 খ্রিস্টাব্দে 12ই জুলাই স্থানীয় কৃষকেদের সাহায্যে এই পাকুড় রাজবাড়িকে লুট করেন। এরপর মুর্শিদাবাদ, রাজমহল সর্বত্র এই বিদ্রোহ ছড়িয়ে পড়ে। অন্যদিকে লর্ড ডালহৌসি তৎকালীন সময় সাঁওতাল বিদ্রোহ দমনের জন্য সামরিক আইন জারি করে দেয় এবং তানপুর প্রভৃতি সামরিক ঘাঁটি থেকে তিনি সৈন্য আনতে শুরু করে দেন। এরপর মুর্শিদাবাদের সাতারা পরগনায় একটি যুদ্ধে সাঁওতালেদের পরাজয় ঘটে এবং সেই যুদ্ধে চাঁদ ও ভৈরব নিহত হন। অন্যদিকে ইংরেজ সেনাদলের আক্রমণে বীরভূম থেকে সাঁওতালরা পালাতে বাধ্য হন। সিধু ও কানু শেষ পর্যন্ত ধরা পড়ে। বহু সাঁওতাল বীর এই যুদ্ধে তাদের প্রাণ দেন। শেষ পর্যন্ত সাঁওতাল বিদ্রোহ দমিত হয়। সরকার অধিকাংশ সাঁওতালদের প্রতি প্রদর্শন করেন, কারণ সরকারও জানত তারা এই নিরীহ উপজাতি সাঁওতালদের প্রতি অন্যায় ও অবিচার করেছে। অবশেষে সিধু ও কানু ইংরেজ সেনার গুলিতে নিহত হন। এরপর সরকার এই সাঁওতালদের জন্য সুশাসনের জন্য ভগলপুর ও বীরভূম জেলার কিছু অংশ নিয়ে একটি সাঁওতাল পরগনা গঠন করেন।
এবং সরকারি কর্মচারীদের এই জনসাধারণের অভাব অভিযোগের দিকে লক্ষ্য রাখার নির্দেশ দেওয়া হয়। গ্রাম প্রধানকে সম্মান দেওয়া হয়, তবে এই ভূমি রাজস্ব ব্যবস্থা বহাল থাকে। আর এইভাবে সাঁওতাল বিদ্রোহ শেষ হয়। তোমাদের ভিডিওটি কেমন লেগেছে, কোন কোন বিষয়গুলি তোমাদের জানা হলো না, যদি এরকম কিছু থাকে, যদি কোনো কোশ্চেন থাকে, আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে দিতে পারো। এছাড়াও কোনো টপিক নিয়ে যদি তোমাদের স্পেসিফিক সেই ভিডিওর প্রয়োজন হয়, সেই আলোচনার প্রয়োজন হয়, তাহলেও তোমরা সেটি জানিয়ে দিতে পারো। আমরা অবশ্যই সেই সম্পর্কিত ভিডিও তোমাদের সামনে তুলে ধরব। আর শেষে যাওয়ার আগে এইটুকুনি বলবো, ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং ওই লাল লেখাটি রয়েছে না সাবস্ক্রাইবার বাটন, ওইটিতে ক্লিক করে দিও আর বেল আইকনটিতে ক্লিক করে দিও। তাহলে আমরা যখন ভিডিও আপলোড করব সবার আগে সবার প্রথম নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আজ এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে কোনো এক নতুন বিষয়, কোনো এক নতুন আলোচনার মাধ্যমে।